এই রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে তুমুল আলোচনা। এক কথা বললে আওয়ামী লীগ নিয়ে রাজনীতিতে তোলপাড়। আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতাকর্মী নিহত। আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলে কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? তার কি পরিমাণ শাস্তি হতে পারে? অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, মানে স্টেপ বাই স্টেপ। আগে করেছি, আবার করব। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই 4 জন খুব দ্রুততার সাথে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালাচ্ছে এবং টাকা পয়সার একটা ব্যাপক লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। এরা এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশ থেকে বের হতে পারে কিনা সেই প্রক্রিয়া চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আশা করতে পারছেন আজকের ভিডিওটা আমরা কি নিয়ে সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিওকে নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করুন, শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? যদি ফেসে যান তাহলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে? সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা একটা সর্বোচ্চ শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তির একটা অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সবকিছু। রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের কি কি কাজ করলেন এবং মানে নিজের ক্ষমতার অপব্যবহারের কি কি কাজ করলেন মোটা দাগে প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো আদালতে যায় তাহলে কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন। সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলে নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলে অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুনে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? কে করবেন এই রাষ্ট্রদ্রোহ মামলা? সেই মামলা আদালতে গেলে কি অবস্থা দাঁড়াবে? পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতি? প্রফেসর ইউনূস এখনও দেশে রয়েছেন, তিনি কি আদৌ দেশে থাকবেন? তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। চলুন একটু জেনে দেখি কে করবেন রাষ্ট্রদ্রোহ মামলা, তার ফলে কি পরিস্থিতি হতে চলেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা কে দিলেন? ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করব। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশগ্রহণ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। মহসিন রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন। যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দিয়েছেন তিনি।
তিনি দাবি করেন প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার না আসে সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভূত করবেন। আগেও করেছি, আবারও করব। অর্থাৎ সরকার যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা না করে, ব্যবস্থা না নেয়, তাহলে তিনি নিজে মামলা করবেন। ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে তিনি মামলা করবেন। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে? এই নথি দিয়ে, এই দলিল দিয়ে ডক্টর ইউনূস গং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে এবং সংবিধানের 7 ক ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ঝুলানোর বন্দোবস্ত করা যাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই বক্তব্যের মাধ্যমে। এটা দেখার পর জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা আছে তাদের মোটামুটি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সাজিদ আলম দেখেন কি বলতেছে। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, সর্বোচ্চ মাসখানেক লাগবে। কারণ আগে এমনই ফ্রিডম ছিল যে মন্ত্রণালয়ে মন্ত্রীরা বৈঠক করছে, সেখানে গিয়ে চিল্লাচিল্লি করা গেছে। মানে মবের যে কালচারটা ছিল ইউনূসের শাসনামলে, সেই মবের কালচার এখন নাই, মোটামুটি অনেকটাই কমে গেছে। যার কারণে তাদের অনেক মনক্ষুণ্ণ, তারা কষ্ট পাচ্ছে, তারা ভাবছে ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ মিস করবে। ভাবা যায় কি ধরনের বুদ্ধি নিয়ে এরা নাকি জাতীয় রাজনীতি করে। যাই হোক, যেই মূল প্রসঙ্গ, সাজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই 4 জন খুব দ্রুততার সাথে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালাচ্ছে এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন, তাদের যে বাপদাদাদের দেশ, সার্জিসদের বাপদাদাদের দেশ পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা মিস্টার কামরান ঢাঙ্গাল তার নাম, তিনি কাউন্সিলর পলিটিক্যাল, তার সাথে সব ধরনের দেন দরবার চালাচ্ছে। বিভিন্ন ধরনের তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে, টাকা পয়সার একটা ব্যাপক লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। এরা এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশ থেকে বের হতে